শেখ হাসিনা কি দেশের জন্য কিছু করে নাই? বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা নেতৃত্ব দেয় নাই? আজকে বঙ্গবন্ধু নিয়ে একদম বাজে বাজে কথা বলছে। আমি দাঁড়াও, বললে মেরে ফেলেন, বললে কথা বলে বলবো। আপনি কি চাচ্ছেন যে সরকার যেভাবে এই যে দেশকে সুন্দরভাবে একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটাকে আপনি কেমন ভাবে দেখছেন? আমি ডক্টর ইউনূসের কথা বলছেন, উপদেষ্টা। তিনি তো উপদেষ্টা, প্রধানমন্ত্রী না। আমি চাই আমাদের প্রধানমন্ত্রী দেশে ফিরবে, আমি ওই অপেক্ষায় আছি। আমি আমাদের প্রধানমন্ত্রীকে মনে করি দেশ নায়ক, উনি অনেক ভালো একটা দেশ নেত্রী। জামাত প্রধান যে বক্তব্যটা দিয়েছেন, যেভাবেই ব্যাখ্যা দিক না কেন, এটি যে সাধারণ মানুষ গ্রহণ করেনি এবং ওনার এই বক্তব্য নিয়ে যে এক ধরনের চরম বিতর্ক তৈরি হয়েছে, এটি বোধহয় ভার্চুয়াল জগতে যারা যাতায়াত করেন, আপনি সহ যারা, তারা কিন্তু বিষয়টা দেখছেন যে চরম বিতর্কিত হয়েছে। বাতাস থেকে এখনো রক্তের গন্ধ আসে, এখনো গতকালকেও একজন মারা গেছে। এরকম একটি উত্তপ্ত বাংলাদেশে এখনো প্রত্যেকদিন নিত্য নতুন লাশ পোড়ানো, লাশ গুম করা, ট্রাক দিয়ে ফেলে দেওয়া আমরা দেখছি রক্তাক্ত চেহারা। তখন এই 1000 পরিবারের সাথে কোনো কথা না বলে, তাদের সেন্টিমেন্টের প্রতি কোনো শ্রদ্ধা না জানিয়ে, যখন একটি রাজনৈতিক দল যেটাই হোক না কেন, যখন বলে আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, মানুষ ভালোভাবে নেয় না। সাগর ভাই, অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠিত হয়েছে, যেটা দায়িত্ব পালন করছে এবং চলছে, তার সাংবিধানিক ভিত্তি কি? সংবিধান তো বলে দেওয়া নাই। নির্বাচিত সরকারের বদলে একদল তত্ত্বাবধায়ক অথবা অন্তর্বর্তীকালীন উপদেষ্টা দিয়ে রাজনীতি করা যাবে, রাষ্ট্র পরিচালনা করা যাবে, কোথায় বলে দেওয়া আছে? সংবিধান তো বলে দেওয়া নাই। তারা কিসের ভিত্তিতে শপথ নিলেন? তাহলে কি সংবিধান কি সাসপেন্ড হয়ে গেছে? তো তিনি কার উপদেষ্টা? তিনি কি চুপ্পুর উপদেষ্টা? রাষ্ট্রপতির অফিস যিনি দখল করে আছেন, এটার কনসিকোয়েন্স কি? দর্শক, আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করার পরেই কিন্তু সাধারণ জনগণের তোপের মুখে পড়েছে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। প্রিয় দর্শক শ্রোতা, তাকে নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। কেন তিনি আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন? আওয়ামী লীগ যে এই যে শেখ হাসিনার অধীনে থাকা এমপি মন্ত্রীরা দেশের টাকা লুটপাট করেছে এবং কি দেশের মানুষকে হত্যাযজ্ঞ চালিয়েছে, দেশের মানুষকে হত্যা করেছে, এবং এই হত্যাকারীকে কেন আসলে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, এ বিষয়টি নিয়ে কিন্তু অনেক সমালোচনা হচ্ছে। তার সাথে সাথে প্রিয় দর্শক শ্রোতা, বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব এই কয়েকদিনে যে উন্নতিটা করেছে বা অগ্রগতি হয়েছে, এটা চোখে পড়ছে না ছাত্রলীগের একজন নেত্রীর, বরং তিনি চাচ্ছে আবারও শেখ হাসিনাকে দেশে ফিরে আনতে হবে, আবারও দেশে ফিরে আসবে তাদের নাকি জননী মা। এবং আরও একটা ভিডিও ভাইরাল, সেনাবাহিনীর সম্মুখেই শেখ হাসিনার পক্ষ নিয়ে একজন ছাত্রলীগ নেতা চিৎকার করে বলতেছিল, অবশেষে আটক হলো। এছাড়াও ব্যারিস্টার ফুয়াদের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তে মূলত এই 3টি ভিডিও নিয়েই 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। তো সবাইকে বলবো আজকে এই ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখে যাবেন। চলুন আর কথা না বাড়াই, এক এক করে আমরা ভিডিওগুলো দেখে আসি। শেখ হাসিনা কি দেশের জন্য কিছু করে নাই? বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা নেতৃত্ব দেয় নাই? আজকে বঙ্গবন্ধু নিয়ে একদম বাজে বাজে কথা বলছে। আমি দাঁড়াও, বললে মেরে ফেলেন, বললে কথা বলে বলবো। আমার কথা বলার জন্য এখন আপনারা সবাই বলছেন আমার কথা বলছি, এত কিছু আপনারা কোনো কিছুই বোঝেন না। আপনি দেশের কথা বলছেন, সংবিধানের বাইরে কথা বলছেন। আমাদের কাছে রেকর্ড আছে। মিনিমাম 15 জন এখানে ভিডিও করতে আমি যদি আওয়ামী লীগ হয়ে থাকি তাহলে আমার কি সাংবিধানিক অধিকার নয় আমার মত প্রকাশ করার? আমি আওয়ামী লীগের দালাল, ঠিক আছে, মানলাম। শেখ হাসিনা কি দেশের জন্য কিছু করে নাই? বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা নেতৃত্ব দেয় নাই? আজকে বঙ্গবন্ধু নিয়ে একদম বাজে বাজে কথা বলছে। আমি দাঁড়াও, বললে মেরে ফেলেন, বললে কথা বলে বলবো। আমি কোনো দল করি না, কিন্তু আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি। তারপরে আপনার মানসিক, ঠিক আছে, মেরে ফেলাক আমাকে, এতক্ষণ ধরে আমাকে হাসিল করতেছে একটা কিছু কথা, মত প্রকাশ, এই হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। আমি দালাল, হ্যাঁ ঠিক আছে,
দালাল 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 কে দেশ শেষ করছে? কে দেশ শেষ করছে? ঠিক আছে, এখন আপনারা কি করেন দেখবো, আমরাও দেখবো। ভাই আমি মরে যাবো ভাই, মারিয়ালান ভাই, মারিয়ালান, মেরে ফেলেন আমাকে, মেরে ফেলেন, আমার আর বাঁচার ইচ্ছা নাই, মারিয়ালান না, মারিয়ালান, মারিয়ালান আমারে, এখানে গণপিটুনি দেন আমাকে, আমি যাদের পক্ষেই হই, আমার রাইট আছে, আমি যদি অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠিত হয়েছে, যেটা দায়িত্ব পালন করছে এবং চলছে, তার সাংবিধানিক ভিত্তি কি? সংবিধান তো বলে দেওয়া নাই। নির্বাচিত সরকারের বদলে একদল তত্ত্বাবধায়ক অথবা অন্তর্বর্তীকালীন উপদেষ্টা দিয়ে রাজনীতি করা যাবে, রাষ্ট্র পরিচালনা করা যাবে। কোথায় বলে দেওয়া আছে? সংবিধান তো বলে দেওয়া নাই। তারা কিসের ভিত্তিতে শপথ নিলেন? তাহলে কি সংবিধান কি সাসপেন্ড হয়ে গেছে? তো তিনি কার উপদেষ্টা? তিনি কি চুপ্পুর উপদেষ্টা? রাষ্ট্রপতির অফিস যিনি দখল করে আছেন? এটার কনসিকোয়েন্স কি? রাষ্ট্রপতি যদি পদত্যাগ করে তাহলে দায়িত্ব কে নেবে? তাহলে আগামী সংসদে শপথ কে দেবেন? স্পিকার তো রিজাইন করেছে, তাহলে উনিই থাকবেন? তাহলে উনি থাকলে প্রশ্ন হচ্ছে, যেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে, একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা অনির্বাচিত সরকারকে সরানো হয়েছে, সেই সরকারের প্রতিনিধি কি থেকে গেল? তারাই কি নতুন করে আমাদেরকে বৈধতা দিচ্ছে? সেটা কি ন্যায্য? অদূর ভবিষ্যতে কোনোদিন বিচারপতি খায়রুল হকের মতো, শামসুদ্দিন চৌধুরী মানিকের মতো, নিজামুল হক নাসিমের মতো, ওয়াইদুল হাসান শাহিনের মতো, হাসান ফয়েজ সিদ্দিকী, মাহমুদুল হাসানদের মতো বেঈমান, গাদ্দার, দলদাস, অন্ধ বিচারপতিরা যদি আবার ফিরে আসে, এই সরকার যত সংস্কার করবে, একটা কলমের খোঁচায় সকল সংস্কারকে রেট্রোস্পেক্টিভলি বাতিল করে দিবে তারা। তাহলে কি এই বাস্তবতা আমরা থাকতে চাই? এই সংবিধানটা কি আমরা সংশোধন করবো শুধুমাত্র? কিছু প্রভিশন এদিক সেদিক করলে কি সংবিধানটা ঠিক হয়ে যাবে? না, এই রাষ্ট্রের সংবিধান আবার নতুন করে লিখতে হবে? যদি নতুন করে সংবিধান বানাতে হয়, তাহলে সেই সংবিধানটা কেমন হবে? সেটাকে অন্তর্বর্তীকালীন সরকার করবার এখতিয়ার আছে? অন্তর্বর্তীকালীন সরকারকে সেক্ষেত্রে সকল দলের নাগরিক পরিষদ করে প্রতিনিধি নিয়ে সাংবিধানিক সভা করবে, না নতুন করে সংশোধনের প্রস্তাবনা দেবে, তারপরে সেটা আবার জাতির কাছে রেফারেন্ডামের জন্য দেওয়া হবে? কেমন হবে সেই সংবিধান? এই সংবিধানটাকে অনেক বড় থাকবে, না এই সংবিধানটাকে আমরা আমেরিকান মডেলে খুব ছোট করে একটা নীতিমালার জায়গায় নিয়ে আসবো 5-7-10 পৃষ্ঠার মধ্যে? আপনারা জানেন যে জুলাই এবং আগস্টের গণঅভ্যুত্থান এবং বাংলাদেশের ইতিহাসের নৃশংসতম গণহত্যা পরবর্তী যে নতুন বাংলাদেশকে আমরা গড়বার স্বপ্ন নিয়ে লড়েছি এবং লড়ে যাচ্ছি, তার একটা মৌলিক মুদ্রা সংস্কারের জায়গা হচ্ছে যে আমাদের সংবিধানটা কেমন হবে। আপনারা জানেন যে 72 সালে যে সংবিধানটা তৈরি করা হয়েছিল, সেটা একজন ব্যক্তিকে সামনে রেখে সেই সংবিধানটা তৈরি করা হয়েছিল, শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের তখনকার সময়কার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা। কিন্তু বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র যেটা পাঠ করেছে প্রবাসী সরকার 1971 সালের 17 এপ্রিল, সেখানে আমরা কেমন বাংলাদেশ চাই সেই বাংলাদেশের একটা রূপরেখা বলে দেওয়া ছিল। সেখানে বলা ছিল যে আমরা যেহেতু বলে যে পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের অভিযোগনামাগুলো কি কি, যেহেতু পাকিস্তান রাষ্ট্র বৈষম্যের ভিত্তিতে দেশ পরিচালনা করছে, যেহেতু পাকিস্তান রাষ্ট্র পূর্ব এবং পশ্চিমের ভিত্তির মধ্যে যে সমতা বিধান করবার দরকার ছিল সেটা করতে ব্যর্থ হয়েছে, যেহেতু পাকিস্তান রাষ্ট্র তার কৃত ওয়াদা পালন করে নাই, যেহেতু পাকিস্তান রাষ্ট্র বাংলাদেশের জনগণের, নিরস্ত্র জনগণের উপরে সশস্ত্রভাবে হামলা করে হাজার হাজার নাগরিককে হত্যা করেছে, সেহেতু দিয়ে বলা হয়েছে সেহেতু আমরা একটা গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ রাষ্ট্র কায়েম করবার প্রস্তাব করছি। এই গণপ্রজাতন্ত্র মানেটা কি? গণপ্রজাতন্ত্র মানে হচ্ছে উই দ্য পিপল। কনস্টিটিউশনে লেখা আছে যে আমরা উই দ্য পিপল কারা? 71 সালে ছিল 7.5 কোটি মানুষ, এখন এইটা আমরা 20-22 কোটি মানুষ যাই আছি। এই রাষ্ট্রের মালিকানার প্রশ্ন 1971 সালের 17 এপ্রিল রিজলভ হয়ে গেছে। সাপকাওলা দলিল করে দেশের 20 কোটি মানুষকে এই রাষ্ট্রটা সেদিন রক্ত দিয়ে লিখে দিয়েছিল আমাদের মুক্তিযোদ্ধারা। কিন্তু আমরা গত 53 বছরে দেখলাম সেই রক্তে দেয়া লিখিত রাষ্ট্রটা কিভাবে ঘুণে ধরে গেছে, রাষ্ট্রের প্রত্যেকটা অংশ কিভাবে বিভিন্ন দল দখল করে বেদখল করে রাষ্ট্রের মালিকানা ছিনতাই করে নিয়েছে। এবং আমরা দেখলাম গত 17 বছর থেকে একটা অনির্বাচিত সরকার দিল্লির সমর্থনে বাংলাদেশের মানুষের কোনো ভোট ম্যান্ডেট ছাড়া এই রাষ্ট্রটাকে শকুনের মতো ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। অতএব সেই 71 সালের মুক্তিযুদ্ধের স্বপ্নের যে রাষ্ট্রটা ছিল, সেই রাষ্ট্রটাকে যদি আমরা আবার ফিরায় নিয়ে আসতে চাই, গণপ্রজাতন্ত্র করতে চাই, মালিকানাটা 20 কোটি মানুষের কাছে ফিরিয়ে দিতে চাই, একজন ব্যক্তিকে সামনে রেখে যে লেখা হয়েছে সেই সংবিধান পরিবর্তনটা আসু জরুরি হয়ে গেছে। এই রাষ্ট্রের সংবিধান লিখতে হবে 20 কোটি মানুষকে সামনে রেখে, যার যত বড় অবদান হোক, কোনো মানুষের অবদান
0% হইতে পারে না। একজনের জন্য 19,99,99,999 জনের রাষ্ট্রের মালিকানার হিস্সা কমে যেতে পারে না। এটা গণপ্রজাতন্ত্রের রাষ্ট্রের স্পিরিট হইতে পারে না। আমাদের রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে সেটা বলে দেওয়া ছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে। কিন্তু যে রাষ্ট্র আমরা 53 বছরে দেখলাম, এই সংবিধান দিয়ে যে রাষ্ট্র পরিচালনা করা হয়েছে, সেই রাষ্ট্রে কোটারি তৈরি হয়েছে, দলীয় কোটারি, পারিবারিক কোটারি, কে কাকে চেনে, তদবির বাণিজ্যের কোটারি। এই কোটারি রাষ্ট্র ভেঙে দিয়ে রাষ্ট্রটাকে আবার রাষ্ট্রের বানাইতে হবে, সবার বানাইতে হবে, সাম্যের রাষ্ট্র, মানবিক মর্যাদার রাষ্ট্র, ইনসাফের রাষ্ট্র, সুবিচারের রাষ্ট্র। সেই রাষ্ট্রটার জন্য হচ্ছে আমাদের লড়াই। তো আজকে একটা নতুন প্রশ্ন যেটা আসছে, এই গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্রের সংবিধানটা কেমন হবে, সেই সংবিধানের কাঠামো কি হবে, এই সংবিধানটা কি আমরা সংশোধন করব শুধুমাত্র, কিছু প্রভিশন এদিক সেদিক করলে কি সংবিধানটা ঠিক হয়ে যাবে, না এই রাষ্ট্রের সংবিধান আবার নতুন করে লিখতে হবে? যদি নতুন করে সংবিধান বানাতে হয় তাহলে সেই সংবিধানটা কেমন হবে? সেটাকে অন্তর্বর্তীকালীন সরকার করবার এখতিয়ার আছে? অন্তর্বর্তীকালীন সরকারকে সেক্ষেত্রে সকল দলের নাগরিক পরিষদ করে প্রতিনিধি নিয়ে সাংবিধানিক সভা করবে, না নতুন করে সংশোধনের প্রস্তাবনা দেবে, তারপরে সেটা আবার জাতির কাছে রেফারেন্ডামের জন্য দেওয়া হবে? কেমন হবে সেই সংবিধান? এই সংবিধানটাকে অনেক বড় থাকবে, না এই সংবিধানটাকে আমরা আমেরিকান মডেলে খুব ছোট করে একটা নীতিমালার জায়গায় নিয়ে আসবো 5-7-10 পৃষ্ঠার মধ্যে? এই সংবিধানের পিছনে অ্যাপয়েন্টমেন্টসের কথা বলে দেওয়া আছে, যে রাষ্ট্রপতি কিভাবে হবে, প্রধানমন্ত্রী কিভাবে হবে, সংসদ কিভাবে হবে, পার্লামেন্টের স্পিকার কিভাবে নির্বাচিত হবে, তারপরে জুডিশিয়ারিতে জাজ কিভাবে অ্যাপয়েন্টেড হবে, এগুলো কি সংবিধানে থাকা জরুরি, না এগুলো আসলে আইন করে আলাদা করে ফেলা দরকার? তো এই প্রশ্নগুলো ব্যাপক আকারে আসতেছে। এর থেকে গুরুত্বপূর্ণ যেটা রাজনৈতিক প্রশ্ন এখন আমাদের সামনে আছে, সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠিত হয়েছে, যেটা দায়িত্ব পালন করছে এবং চলছে, তার সাংবিধানিক ভিত্তি কি? কোথায় বলে দেওয়া আছে যে নির্বাচিত সরকারের বদলে একদল তত্ত্বাবধায়ক অথবা অন্তর্বর্তীকালীন উপদেষ্টা দিয়ে রাজনীতি করা যাবে, রাষ্ট্র পরিচালনা করা যাবে? কোথায় বলে দেওয়া আছে? সংবিধান তো বলে দেওয়া নাই। তারা কিসের ভিত্তিতে শপথ নিলেন? তাহলে কি সংবিধান কি সাসপেন্ড হয়ে গেছে? তো তিনি কার উপদেষ্টা? তিনি কি চুপ্পুর উপদেষ্টা? রাষ্ট্রপতির অফিস যিনি দখল করে আছেন? এটার কনসিকোয়েন্স কি? রাষ্ট্রপতি যদি পদত্যাগ করে তাহলে দায়িত্ব কে নেবে? স্পিকার নেবে? বাই ডিফল্ট ধরে নেওয়া হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনাল প্রভিশন হচ্ছে সংসদ বিলুপ্ত হয়ে যাবার পরেও পার্লামেন্টের স্পিকার আগামী সংসদ নির্বাচিত হওয়া পর্যন্ত তিনি স্পিকার থাকেন, এবং গত সংসদের স্পিকাররাই নতুন সংসদের সাংসদদেরকে শপথ দেন এবং তার আসন গ্রহণ করে। তাহলে আগামী সংসদে শপথ কে দেবেন? স্পিকার তো রিজাইন করেছে, তাহলে উনিই থাকবেন? তাহলে উনি থাকলে প্রশ্ন হচ্ছে যে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে, একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা অনির্বাচিত সরকারকে সরানো হয়েছে, সেই সরকারের প্রতিনিধি কি থেকে গেল? তারাই কি নতুন করে আমাদেরকে বৈধতা দিচ্ছে? সেটা কি ন্যায্য? অদূর ভবিষ্যতে কোনোদিন বিচারপতি খায়রুল হকের মতো, শামসুদ্দিন চৌধুরী মানিকের মতো, নিজামুল হক নাসিমের মতো, ওয়াইদুল হাসান শাহিনের মতো, হাসান ফয়েজ সিদ্দিকী, মাহমুদুল হাসানদের মতো বেঈমান, গাদ্দার, দলদাস, অন্ধ বিচারপতিরা যদি আবার ফিরে আসে, এই সরকার যত সংস্কার করবে, একটা কলমের খোঁচায় সকল সংস্কারকে রেট্রোস্পেক্টিভলি বাতিল করে দিবে তারা। জামাত প্রধান যে বক্তব্যটা দিয়েছেন, যেভাবেই ব্যাখ্যা দিক না কেন, এটি যে সাধারণ মানুষ গ্রহণ করেনি এবং ওনার এই বক্তব্য নিয়ে যে এক ধরনের চরম বিতর্ক তৈরি হয়েছে, এটি বোধহয় ভার্চুয়াল জগতে যারা যাতায়াত করেন, আপনি সহ যারা, তারা কিন্তু বিষয়টা দেখছেন যে চরম বিতর্কিত হয়েছে। বাতাস থেকে এখনো রক্তের গন্ধ আসে, এখনো গতকালকেও একজন মারা গেছে। এরকম একটি উত্তপ্ত বাংলাদেশে এখনো প্রত্যেকদিন নিত্য নতুন লাশ পোড়ানো, লাশ গুম করা, ট্রাক দিয়ে ফেলে দেওয়া আমরা দেখছি রক্তাক্ত চেহারা। তখন এই 1000 পরিবারের সাথে কোনো কথা না বলে, তাদের সেন্টিমেন্টের প্রতি কোনো শ্রদ্ধা না জানিয়ে, যখন একটি রাজনৈতিক দল যেটাই হোক না কেন, যখন বলে আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, মানুষ ভালোভাবে নেয় না সাগর ভাই। এখন আমার প্রশ্ন হলো, সাগর ভাই, ক্ষমা অক্ষমা এগুলো তো একটি আপেক্ষিক বিষয়, রাজনৈতিক বিষয়। আপনি মুগ্ধ যখন পানি পানি করে গুলিকে আত্মহতি দিল, তখন এই মুগ্ধর হত্যাকারীকে আপনি বিচার করবেন না? সাইদ যখন স্বাধীন বাংলাদেশের রংপুরে দুহাত উঁচিয়ে বাংলাদেশে স্বাধীন করার জন্য নিজের জীবন বিসর্জন দিল, আপনি একটা ঘোষণার মাধ্যমে ক্ষমা করে দিলেন? এটি তো হয় না। তারপর আপনি ক্ষমা করলেন, সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। যে আওয়ামী লীগ জুডিশিয়াল কিলিংস এর মধ্য দিয়ে জামাতের বড় বড় নেতাদেরকে হত্যা করলো বলে তারা 18 বছর বলার চেষ্টা করলো, সেই পরিবারের কাছ থেকে কি অনুমতি নিয়েছিলেন যে আপনি সাধারণ ক্ষমা ঘোষণা করবেন? আপনি এমন একটি সময় কথা বললেন, কয়েকদিন আগে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল সাকাত সাহেব, উনি শুধুমাত্র একটা কথা বলেছেন যে আওয়ামী লীগকে দল গোছানোর জন্য বলেছিলেন। মানুষ স্বাভাবিকভাবে নেয়নি এবং জনরোষে পড়ে ওনার মন্ত্রণালয়কে বদল করতে অন্তর্বর্তীকালীন সরকার বাধ্য হয়েছে। জামাত প্রধান যে বক্তব্যটা দিয়েছেন, যেভাবেই ব্যাখ্যা দিক না কেন, এটি যে সাধারণ মানুষ গ্রহণ করেনি এবং ওনার এই বক্তব্য নিয়ে যে এক ধরনের চরম বিতর্ক তৈরি হয়েছে, এটি বোধহয় ভার্চুয়াল জগতে যারা যাতায়াত করেন, আপনি সহ যারা, তারা কিন্তু বিষয়টা দেখছেন যে চরম বিতর্কিত হয়েছে। 1000 মানুষের রক্তের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, যে স্বাধীনতায় সাগর ভাই আপনার এই পেজটাকে কখনো ব্লক করা হবে না, কখনো বন্ধ করে দেওয়া হবে না, কখনো অফ করা হবে না। আমাকে অন্তত কথা বলতে রাতের বেলা চিন্তা করতে হবে না যে আমি সকালবেলা নিরাপদে আমার নাস্তার টেবিলে বসতে পারবো কিনা, আমি বাড়ি থেকে আমাকে গুম করা হবে না, গায়েব করা হবে না, এরকম ভয় আমার থাকতো না। 2018 সনে গায়েবী মামলার আসামি আমি নতুন করে এখন আর ভাবি না যে 2024 সনে আমাকে রাজশাহীতে আরেকটি গায়েবী মামলা হতে হবে। এরকম একটি দেশ যে রক্তের মধ্য দিয়ে হলো, আমার বাবুল ভাই বলছেন যে রক্তের দাগ এখনো শুকায়নি, বাতাস থেকে এখনো রক্তের গন্ধ আসে, এখনো গতকালকেও একজন মারা গেছে।
এরকম একটি উত্তপ্ত বাংলাদেশে যখন স্বাধীনতার প্রকৃত স্বাদ আমরা এখনো গ্রহণ করতে পারছি না, নিঃশ্বাস নিতে পারছি না, বহুদা বিভক্ত এই দাবি লীগের অত্যাচারে। অনেকেই এখানে বলেছেন আওয়ামী লীগ ফিরে আসছে ডাক্তার হয়ে, আওয়ামী লীগ ফিরে আসছে আনসার হয়ে, আওয়ামী লীগ ফিরে আসছে আমার রিক্সাওয়ালা হয়ে, আওয়ামী লীগ আমার ফিরে আসছে বিভিন্ন নাম নিয়ে। এখনো আমাদের তরুণ ছাত্ররা মাঠে, কালকেও তারা শহীদি মার্চ তারা ঘোষণা করেছে। এখনো আজকে গার্মেন্টসকে আপনি কি মনে করেন যে এই যে ওয়ার্কার্সরা যে আন্দোলনগুলো করছে, এই আন্দোলন করার কি যৌক্তিক সময় এটি? যখনও দেশে আইন শৃঙ্খলা বাহিনী এখনো স্টেবল হতে পারেনি, অধিকাংশ থানাগুলোর জনরোষে পড়ে তছনছ হয়ে গেছে, তখন আইন শৃঙ্খলা বাহিনী এখনো সুষ্ঠুভাবে তাদের কাজ প্রয়োগ করতে পারে। এখনো প্রত্যেকদিন নিত্য নতুন লাশ পোড়ানো, লাশ গুম করা, ট্রাক দিয়ে ফেলে দেওয়া আমরা দেখছি রক্তাক্ত চেহারা। তখন এই 1000 পরিবারের সাথে কোনো কথা না বলে, তাদের সেন্টিমেন্টের প্রতি কোনো শ্রদ্ধা না জানিয়ে, যখন একটি রাজনৈতিক দল যেটাই হোক না কেন যখন বলে আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, মানুষ ভালোভাবে নেয় না সাগর ভাই, এবং নেওয়ার মতো কোনো যৌক্তিক কারণ নাই, কোনো যৌক্তিক কারণ নাই। এটা ক্ষমা করতে চেয়েছে, এটাকে আমরা কোনোভাবে কি মিসইন্টারপ্রেট করছি কিনা বা মিসআন্ডারস্টুড কিনা আমরা? আমি মানুষ কিন্তু মোটা দাগে যে বক্তব্যটা উনি দিয়েছেন, সেই বক্তব্যটা তারা ক্ষমা করে এত অত্যাচার করে ক্ষমা করে দিচ্ছে, এটাও একটা মানে অন্যরকম ভাবে দেখা শুরু করেছে। সুবিচার আপনি সাগর ভাই, আপনি কি চাবেন? আপনি তো বিচার চাবেন, আপনি তো সুবিচার চাবেন, আইনের শাসন চাবেন, ন্যায় বিচার চাবেন। হত্যাকারীর হত্যার বিচার হবে না, এই ক্ষমা করার ইখতিয়ার কি কোনো নাগরিকের আছে? আপনি একজন অর্থ পাচারকারীর বিচার করবেন না, সেই অর্থ ফিরে নিয়ে আসবেন না, এটি ক্ষমা করার কি কোনো ইখতিয়ার সংবিধান দিয়েছে কাউকে? এটা তো গণতান্ত্রিক বাংলাদেশ। আপনি ক্ষমা তো মহৎ গুণ, সবই ঠিক আছে, কিন্তু যারা 1000 মানুষকে হত্যা করলো, মুগ্ধদেরকে হত্যা করলো, সাইদদেরকে হত্যা করলো, আমার 12 জন শিশুকে হত্যা করলো, তাদের বিচার আপনি করবেন? আমি তাকে হত্যার পরিবর্তে হত্যা করতে বলছি না, আমি বলছি তাদের বিরুদ্ধে মামলা হোক, মামলা করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা হুকুম দিয়েছে, যারা গুলি করেছে, যারা হত্যা করেছে, তাদেরকে আপনি বিচার করবেন না। যদি বিচার না করেন, তাহলে কেন বেগম খালেদা জিয়াকে ঠুনকো কারণে তাকে মৃত্যুর মুখোমুখি ঠেলে দিলেন? কেন বেগম খালেদা জিয়া তার ছোট সন্তান বিনা চিকিৎসায় কোকো মারা গেল? কেন তার প্রথম সন্তান এখনো দেশের বাইরে নির্বাসিত জীবনযাপন করছেন? কেন? আজকে রতন ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলি, উনি অনেক কথা বলেছেন, দলকে দুভাগ করা লাগতো। আপনি এইটুকু তো এক স্বীকার করতে পারলেন না। বেগম খালেদা জির দিকে তাকান, বেগম খালেদা জিকে তাকান, 111-এর পরে প্লেন রেডি ছিল, চার্টার বিমান রেডি ছিল, রাজপ্রাসাদ রেডি ছিল। উনি এই দেশ ছেড়ে যাননি জনগণের জন্য, গণতন্ত্রের জন্য। তারাও যদি আপোষ করতেন সেই 111-এর সরকারের সাথে, ওনাদের মতো বিলাসী জীবনযাপন করতেন, বেগম খালেদা জিয়াকে বৃদ্ধ বয়সে এই শাস্তি ভোগ করতে হতো না, অন্যায় শাস্তি ভোগ করতে হতো না, জুবাইদা রহমানের মতো একজন ভদ্র মহিলাকে সাজা ভোগ করতে হতো না। এগুলো তো আপোষকামী রাজনীতি। এই রাজনীতি মানুষ গ্রহণ করে না, আর গ্রহণ করে না বলে আজকে কিন্তু জাতীয় পার্টির এই নেতৃবৃন্দের বিরুদ্ধে বিচার করার দাবি উঠছে, তাদেরকে হত্যা মামলার আসামি করে বিচার করার দাবি। ওনারা যদি 14 সনে যদি নাটক না করতেন, নাটক না করে আমাদের এরশাদ সাহেব, মরহুম এরশাদ সাহেব, উনি তো কুড়িগ্রামে নির্বাচনই দাঁড়াননি, ওনাকে ঘোষণা করা হলো। উনি ফ্রি হওয়ার পরে কেন পত্রিকায় ফ্ল্যাগ লাগিয়ে উনি শেখ হাসিনার বিশেষ দূত হলেন? লজ্জা করেন এই সমস্ত কথা বলতে? লজ্জা হওয়া উচিত তো। রতন ভাই সজ্জন মানুষ, দল ভাঙতো, জাতি তো বাঁচত, দল আরো আরেকখণ্ড হতো। কিন্তু এই যে হাজার মানুষ যে 24-এর নির্বাচনকে কেন্দ্র করে মামলা, হামলা, গ্রেপ্তার, তার থেকে বাঁচতো। আমার 1000 তরুণ প্রজন্ম, যাদেরকে সেলুট করি, এই সম্রাটদের মতো তরুণ প্রজন্ম যারা আমাদেরকে দ্বিতীয় স্বাধীনতা দিল রক্তের বিনিময়ে, সেই জায়গাতে এই জাতীয় কথা আপনার পিঠের চামড়া বাঁচানোর জন্য বা নিজেদের আরামায়েশ ভোগ দখলের জন্য আপনি এগুলো করবেন। কিন্তু আমার এই সন্তানরা তো ভোগ দখল করেনি, তারা খাবার হোটেলে নিয়ে গেছে, বৃদ্ধাঙ্গুলিতে গিয়েছে, তারা লাশ একটা পড়েছে, দাঁড়িয়ে পাশ থেকে আরেকজন দাঁড়িয়ে গেছে, তারা কোনো মোহ করেনি মানুষের মুক্তির জন্য, বাক স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আজকে রতন ভাই যদি এই কথাগুলো বলে আমাদের 2 ভাগ করতো, 10 ভাগ হয়ে যেতেন, তাও যদি এই তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষার সাথে যদি দাঁড়িয়ে যেতেন বা এই গণতন্ত্রকামী মানুষের পক্ষে যদি দাঁড়াতেন, আপনাদেরকে মানুষ শ্রদ্ধা করতো, আপনাদেরকে মানুষ সম্মান করতো। কোনো ক্রমে কোনো সংকটে জাতীয় পার্টির কোনো অবস্থান আমরা দেখতে পাইনি, এটা স্পষ্ট। এখানে আমরা একদম তারপরে 91 থেকে নিয়ে 93 পর্যন্ত আমরা কিন্তু টোটাল আন্দোলনে ছিলাম আওয়ামী লীগের সাথে, বিএনপির বিরুদ্ধে। না, আমি কথা বলছি না, সেখানে শুধু গা বাঁচানোর রাজনীতি ছাড়া জাতীয় পার্টি। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওগুলো আপনারা দেখলেন, আশা করি জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আর পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।